আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মনোনয়ন সংগ্রহ ৬৫৮টি, লেভেল প্লেইং ফিল্ড থাকার দাবি। জুলাই সনদের আইন ভিত্তি ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। পিআর পদ্ধতিতে নির্বাচন মানবে না বিএনপি, খসড়া জুলাই সনদের অসঙ্গতি সংশোধনের পরামর্শ। নির্বাচনের আগে দেশের ২০টির মতো বাণিজ্যিক ব্যাংক সাইবার হামলার ঝুঁকিতে, সেমিনারে আশঙ্কা। ডাকসু নির্বাচনে মনোনয়ন তোলা ও জমার সময় বাড়ানোর সমালোচনা ছাত্র শিবির প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ও ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জের। তবে চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে না, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার তিনি জানান, একদিন সময় বাড়ানোর পর ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। বুধবার বিকাল ৫টায় শেষ হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সেজন্য ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় একদিন বাড়ানো হয়। মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ডাকসুর ৯৩টি ও হল সংসদে ২০১টি মনোনয়নপত্র বিক্রি হয়। এ নিয়ে ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি আর হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে ১,৪২৭টি মনোনয়নপত্র। খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়ানোর সমালোচনা করেছে ছাত্র শিবিরের প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য একদিন বাড়ালো। এটি সুস্পষ্ট নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাত দুষ্ট আচরণ। একই অভিযোগ তুলেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ প্যানেলও। আসলে আজকে মনোনয়ন সাবমিট করার শেষ ডেট, তাদের যেহেতু সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তিনি পুরো সিদ্ধান্ত দেন নাই, এ কারণেই একদিন বাড়ানো হয়েছে। শেষ দিনে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাত্র দলের নেতারা। শিক্ষার্থীদের পক্ষে কাজ করার অঙ্গীকার তাদের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হয়ে এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি ৪০,০০০ সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করেছে বামধারার ৭ ছাত্র সংগঠন। আমরা খুবই আনন্দিত, আপ্লুত যে আমরা এইখানে বাংলাদেশের যে বিভিন্ন রকম পরিচয়ের আইডেন্টিটির মানুষ, তাদেরকে সমন্বিতভাবে এখানে এই প্যানেলটি নির্মাণ করতে পেরেছি। এদিকে নির্বাচনে পক্ষপাতের অভিযোগ নাকচ করেছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার। আমাদের এখানে কোনো দলীয় কোনো পরিচয় নাই ডাকসুতে। আমি বারবার বলছি, গঠনতন্ত্র অনুযায়ী এখানে কোনো দল এবং মার্কার পরিচয় হয় না। এখানে যারা আসে শুধু গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ছাত্ররা আসে। বুধবার বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়নপত্র। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। ডাকসুতে কোনো মার্কা এবং কোনো সংগঠনের পরিচয় নাই। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম চলছে। মঙ্গলবার দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৪০ জন এবং হল সংসদের জন্য ১৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে দুদিনে সর্বমোট ৩২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন। এছাড়া দুদিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন প্রার্থী। মঙ্গলবার সন্ধ্যায় জাকসু নির্বাচন কমিশন এসব তথ্য জানায়। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন আগামী ২১ আগস্ট। ওই দিন দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে প্রার্থীরা। জাকসুর ভোট অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন এবং পিআর পদ্ধতি চালু না করা হলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে হুঁশিয়ারি দেন দলটির আমির রেজাউল করিম। এ সময় চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে মঙ্গলবার সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে অংশ নেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে নেতারা নিজেদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন। যদি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকে, তামাশা দেখার জন্য আমরা নির্বাচনে যাব না। আমরা নির্বাচনে সাক্ষী গোপাল হওয়ার জন্য নির্বাচনে যাব না। আমরা তারেক রহমান এবং বিএনপির কাছে জানতে চাই, মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা। আমরা জানতে চাই, চাঁদাবাজদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন? সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন? গণহত্যা যে করছে ফ্যাসিস্ট ফিরাউন, এই জালেম আওয়ামী লীগ সরকার হাসিনা, তাদের দৃশ্যমান বিচার হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন শুধুমাত্র পিআর পদ্ধতিতেই সম্ভব। পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে। পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী মাসে ইইউ এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আসবে বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে যায় ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের প্রতিনিধি দল। সিইসির সাথে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, ইইউ চায় আগামী নির্বাচন যেন প্রকৃতপক্ষেই অবাধ ও সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের হয়। ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে জাতীয় সংসদ নির্বাচন করুক। এজন্য নির্বাচন কমিশনকে ৪ মিলিয়ন ইউরোর বেশি অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামীতে এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আরও আলোচনা হবে। মিলার জানান, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশকে একটি অগ্রাধিকারমূলক দেশ হিসেবে বিবেচনা করছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ইসির দক্ষতা বাড়াতে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া সহ বিভিন্ন সহায়তা দেবে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে বদ্ধপরিকর, যাতে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে। ভোটার এডুকেশন ও দেশীয় পর্যবেক্ষক সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার পাশাপাশি ভুয়া তথ্য প্রতিরোধেও কাজ করবে ইইউ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে দেশে ২০টির মতো বাণিজ্যিক ব্যাংক সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত সেমিনারে এই কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তৈয়ব। এ সময় সাইবার ঝুঁকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ ও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার সাইবার সিকিউরিটি ইন ফিনান্সিয়াল সেক্টর অব বাংলাদেশ সিকিউরিং দ্য ডিজিটাল ফিউচার শীর্ষক সেমিনার আয়োজন করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।
দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও প্রযুক্তিবিদরা এতে অংশ নেন। নতুন আইনে এই বিধিনিষেধগুলো তুলে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের 20টির মতো বাণিজ্যিক ব্যাংক সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। স্পেসে ব্যাংকগুলোর পারফরমেন্স কি সেটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে প্রায় 17 থেকে 20টার মতো ব্যাংক আছে যে আর হাইলি আন্ডার পারফর্মিং ইন টার্মস অফ সাইবার ডিফেন্স। সেমিনারে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, সংগঠিত সাইবার হামলার শতকরা 4 থেকে 10 ভাগ ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের দায় রয়েছে। প্রবলেমটা ব্যাংকের যে 2 লক্ষ এমপ্লয়ি আছে, আমাদের মধ্যে একটা বড় ধরনের প্রবলেম, যেটা আমি প্রথমেই বললাম যে 97% ক্ষেত্রে মানুষ দায়ী। আমাদের নির্বাচনে এআই প্রযুক্তির প্রচুর ব্যবহার হবে, আমরা জানি না, বড় ধরনের চেক কিন্তু এগিয়ে আসছে। আমাদের এই সেক্টরের সকলকে কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে। সেমিনারে জানানো হয়, অর্থনৈতিক উন্নয়নে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, কারণ কর আদায়ের ক্ষেত্রে সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ। কোষাগারে সঠিক পরিমাণ রাজস্ব আমরা জমা দিতে পারব। সেই হিসেবে ফাইন্যান্সিয়াল সেক্টরে ডিজিটাইজেশন এবং এর যে সাইবার সিকিউরিটিটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো মোবাইল অপারেটর তাহলে সে আমাকে, সে যে দুর্বিসন্ধমূলক হয় এবং লোভী হয়, সেটা হ্যাক করার জন্য আমার বেতন কত সারা পৃথিবীর লোক জানছে। স্ট্রাকচার করা হবে যে এখানে আমাদের কিছু নলেজ ক্রিয়েট করার জন্য, অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য কিছু থাকবে। তথ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি প্রচারণার মাধ্যমে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। জুন মাসের 30 তারিখে ওনার ব্যালেন্স কত ছিল? শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন পরিচালনা পর্ষদে 1জন শেয়ারধারী পরিচালক ও 5 জন স্বতন্ত্র পরিচালক রয়েছেন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ HBM ইকবালের পরিবারের সদস্যরা বাদ পড়লেন ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে। প্রিমিয়ার ব্যাংকে নতুন পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারধারী আরিফুর রহমান। 5 স্বতন্ত্র পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ফোরকান হোসেন, ইউসিবির সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং চার্টার্ড সেক্রেটারি M নুরুল আলম। পাবনার আতাইকুলার লক্ষ্মীপুর ইউনিয়নের চত্রার বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গতরাতে অভিযান চালিয়ে একটা রিভলভার সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় পাবনা সদরের মনির হোসেন ও রেজাউল করিম নামে 2 জনকে আটক করে পুলিশ। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই চত্রা বিল এলাকার সন্ত্রাসী ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিলের মধ্যে একটি অস্ত্রের ঘাঁটির সন্ধান পায় তারা। পরে কারখানাটি ধ্বংস করা হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া আদর্শ গ্রাম এলাকা থেকে প্রায় 2 লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজিবি। 48 বিজিবির কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে বন্ধ কোয়ারি থেকে পাথরগুলো উত্তোলন করে গ্রামের বসতবাড়ির আশপাশে মজুত করে রেখেছে স্থানীয় কিছু পাথর ব্যবসায়ী। জব্দকৃত পাথরের পরিমাণ 2 লক্ষাধিক ঘনফুট। উৎমাছড়া স্পট সহ আশপাশের এলাকা থেকে পাথর লুট বন্ধে 24 ঘন্টা টহল জারি রেখেছে বিজিবি। এদিকে সিলেটের জাফলংয়ে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা 150 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সদর ইউনিয়ন ভূমি সহকারী অফিস। ময়মনসিংহে মাসকান্দা বাস কাউন্টার ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে বৃহত্তর ময়মনসিংহে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মাসকান্দা বাস কাউন্টারের কর্মীরা জানান, মঙ্গলবার দুপুরের দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে বাস কাউন্টারে হামলা চালায়। এ সময় তারা কাউন্টারের ভিতরে ভাঙচুর করে, কাউন্টারে থাকা টাকা লুট করে। এই ঘটনার প্রতিবাদে বেলা 1টা থেকে ঢাকা ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোনা, হালুয়াঘাট, ধোবাউড়া, পূর্বধলা, কিশোরগঞ্জ সহ বৃহত্তর ময়মনসিংহে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়। সুনামগঞ্জের জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নের হেলাল আহমেদ হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সুনামগঞ্জে অতিরিক্ত দায়রা জাজ তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জিয়াউল হক, করুল মিয়া, হিরণ মিয়া ও হাফিজুল হক। 2006 সালের 26 নভেম্বর চুরির অভিযোগে কথা কাটাকাটির জেরে গ্রামবাসীর সংঘর্ষে হেলাল আহমেদ খুন হন। দীর্ঘ বিচার কার্য শেষে 4 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে 5 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় নাজমুল হোসেন নামে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে কুড়িগ্রামের আদালত। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এটি সকাল নাগাদ ভারতের দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে নওগাঁর আত্রাই উপজেলার পতিশর শমসপাড়া সড়কটি এখনও পানির নিচেই তলিয়ে রয়েছে। ওই এলাকার কয়েকটি গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডে কেয়ার সেবা কর্মজীবী মায়েদের জন্য আশীর্বাদ। কারণ শিশুর বিকাশ ও কর্মজীবী মায়ের কাছে থেকে সর্বোচ্চ সেবা পেতে ডে কেয়ারের ভূমিকা অনেক। মঙ্গলবার কাজী ফার্মস ডে কেয়ারের 10ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এইসব কথা বলেন বক্তারা। গুটি গুটি পায়ে 10 বছর পার করে 11 বছরে পা দিয়েছে কাজী ফার্মস ডে কেয়ার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ধানমন্ডিতে ডে কেয়ার সেন্টারে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিল ছোট শিশুদের কোরাস ও একক গান এবং ফ্যাশন শো। অভিভাবকরা জানান, কর্মজীবী বাবা মায়ের জন্য, বিশেষ করে কর্মজীবী মায়েদের জন্য সন্তান বাড়িতে রেখে কাজ করা অত্যন্ত কঠিন। কাজী ফার্মসের ডে কেয়ার কর্মীদের জন্য আশীর্বাদ। বাসায় থাকলে আমার কাছে যতটা ডেভেলপ হতো, আমার মনে হয় এখানে তার চেয়ে বেশি ডেভেলপ হয়েছে। ডে কেয়ারে দেওয়ার কারণে অন্যান্য শিশুদের সাথে তার চলাফেরা, তার মেলামেশার কারণে তার যেই স্বাভাবিক যেই বৃদ্ধি, তার থেকে অনেক বেশি গ্রোথ আমি মনে করি। দীর্ঘ 10 বছর সুশৃঙ্খল ও সুনামের সাথে ডে কেয়ার পরিচালনা করায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। এটা এত বড় একটা হেল্প, যারা ব্রেস্ট ফিডিং মা আছেন তারা গিয়ে ব্রেস্ট ফিড করতে পারছে, তো ওইটা অনেক বড় একটা ব্লেসিংস বাচ্চাদের জন্য, প্যারেন্টসদের জন্য। বাচ্চাদের দিকে যখন তাকাই, ভবিষ্যতের ব্যাপারে একটা কনফিডেন্স তাদের চেহারার মধ্যে দেখা যায়, আর দেখি এনার্জি, এবং মনে হয় যে এই এনার্জি কিছুটা আমার কাছেও চলে আসে। ধন্যবাদ জানাই তাদের সকলকে, যাদের জ্ঞান, দক্ষতা এবং প্রচেষ্টায় আমরা এই পর্যন্ত এসেছি। ডে কেয়ার সেবাকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পাকিস্তানে প্রবল বৃষ্টি ও এর জেরে ভূমিধসে গত 26 জুন থেকে এই পর্যন্ত অন্তত 670 জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ আছেন অন্তত 200 জন। পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবেলা দপ্তরের প্রধান সোমবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়। এনডিএম এর তথ্য অনুযায়ী পার্বত্য এই প্রদেশে বুনের, সোয়াত ও সাংলা এলাকা বন্যায় তছনছ হয়ে গেছে। অধিকাংশ এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই সঙ্গে ভেঙে পড়েছে মোবাইল ও বিদ্যুৎ পরিষেবা। ইউরোপ জুড়ে দাবানল পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। স্পেনে আগুন নিয়ন্ত্রণে নিহত হয়েছে অন্তত 4 জন। পরিস্থিতি সামাল দিতে নতুন করে সেনাবাহিনীর আরও 500 সদস্য মোতায়েন করা হয়েছে। তীব্র দাবদাহে দেশটির অন্তত 20টি স্থানে দাবানলে সক্রিয় আছে। এখনও এই এলাকার বাড়িঘর ঝুঁকির মুখে থাকায় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে। দাবানলের কারণে মাদ্রিদ গ্যালিসিয়া রেল চলাচল স্থগিত রয়েছে। দাবানলে পড়ছে গ্রিস, বুলগেরিয়া, মন্টেনেগ্রো এবং আলবেনিয়াও। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছে তারা। শোচনীয় অবস্থা তুরস্কেরও। সাম্প্রতিক দাবানলে দেশটিতে 19 জন নিহত হয়েছে। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে মনোনয়ন সংগ্রহ 658টি, লেভেল প্লেইং ফিল্ড থাকার দাবি। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। পিআর পদ্ধতিতে নির্বাচন মানবে না বিএনপি, খসড়া জুলাই সনদের অসঙ্গতি সংশোধনের পরামর্শ। নির্বাচনের আগে দেশের 20টির মতো বাণিজ্যিক ব্যাংক সাইবার হামলার ঝুঁকিতে, সেমিনারে আশঙ্কা।
ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।